আমরা যখন গুরুতর কোনো রোগী নিয়ে হাসপাতালে যাই তখন প্রায় সময় শুনতে হয় যে রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে, এমনটা আমাদেরকে চিকিৎসকরা জানিয়ে থাকেন এবং আইসিইউতে নেওয়া হয়। আসলে দর্শক, ক্রিটিক্যাল আসলে অবস্থাটা আমরা কখন বলবো বা কখন চিকিৎসকরা বলেন, এবং আইসিইউ নিয়ে বিভিন্ন প্রশ্ন রোগীদের থাকে এবং রোগীদের যে স্বজনরা আছেন তাদেরও থাকে। সেসব নিয়ে আজকের বদ্যিবাড়িতে আমরা আলোচনা করব। আলোচনার জন্য বদ্যিবাড়িতে উপস্থিত হয়েছেন ডাক্তার মতিউল ইসলাম, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ দর্শকদের, সালাম আলাইকুম। আর সময় টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা ক্রিটিক্যাল অবস্থার কথা বলছিলাম বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের কথা বলতে, ছোট করে যদি শুরুতেই জানতে চাই যে আমরা একজন রোগীর কোন অবস্থাকে আমরা ক্রিটিক্যাল অবস্থা বলছি? ধন্যবাদ। মানে আসলে ক্রিটিক্যাল অবস্থা বলতে বোঝায় আসলে পেশেন্টের কোনো একটা কন্ডিশন, মানে কোনো একটা পেশেন্ট যখন হসপিটালে ভর্তি থাকে, জি, এর মধ্যে কোনো পেশেন্ট যদি থাকে যে ইমিডিয়েট মৃত্যুর ঝুঁকি আছে, এদেরকে আমরা গ্রসলি ক্রিটিক্যাল বলতে পারি। সেটা এমন হতে পারে হয়তো সেপসিসের জন্য ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এটা একটা মৃত্যুর ঝুঁকি থাকে। জি। অথবা কারো নিউমোনিয়া হয়ে, ছোটোখাটো নিউমোনিয়া হলে সে কেবিনেই থাকতে পারে। তো এই নিউমোনিয়া যদি এমন হয় অক্সিজেনের ডিমান্ড এত বেশি বাড়ছে যে অক্সিজেনের ঘাটতিজনিত সে মৃত্যু হতে পারে, তখন তার হচ্ছে আপনার আইসিইউ, মানে তার সেকে ক্রিটিক্যাল বলি। মানে জি। যে কোনো একটা সিস্টেম যদি তার এত অসুস্থ হয় যে ইমিডিয়েট মৃত্যুর ঝুঁকি হতে পারে, তাদেরকে আমরা ক্রিটিক্যাল বলি। সেটা রেসপিরেটরি সিস্টেম দিয়ে হতে পারে, আপনার হার্টের সমস্যা নিয়েও হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরেন সিঙ্গেল যদি ব্রেনের কোনো একটা সমস্যা নিয়ে আসে, জি। তাকে আমরা নিউরো আইসিইউতে ভর্তি করতে পারি। আর আপনার যদি হার্টের অসুবিধা নিয়ে আসে, আমরা কার্ডিয়াক ইউনিট বা সিসিউতে ভর্তি করতে পারি। আইসিইউকে বলতে আমরা জেনারেল আইসিইউ বুঝাই আর কি। জি। যদি একটা পেশেন্টের ধরুন স্ট্রোকও করেছে, সাথে হার্ট অ্যাটাকও আছে, অথবা কিডনি সমস্যাও আছে, সাথে হার্ট অ্যাটাক আছে, একাধিক অর্গানের অসুবিধা কিন্তু রোগীটা মৃত্যুপথযাত্রী, তখন আমরা বেশিরভাগ যেই জায়গাটা ইউনিটে রাখি সেটাকে জেনারেল আইসিইউ, বা আমরা যদি এখন সাবজেক্টটাকে আমরা বলি যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আর কি, সেটা কি একটু ব্রড স্পেকট্রাম। সেক্ষেত্রে আসলে কখন দরকার হতে পারে একজন রোগীর? বাই ডেফিনেশন যদি কোনো একটা পেশেন্টের একাধিক অর্গান যদি আপনার জিওপার্ডাইজড হয়, একাধিক অর্গান যদি খুবই সংকটাপন্ন হয়, সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে সাধারণত আমরা আইসিইউ কথা চিন্তা করি। আচ্ছা স্যার, আমাদের দেশের অবস্থা যদি একটু জানতে চাই আপনার কাছে, যে এই যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলি কিংবা আমরা আইসিইউ সিসিইউ বলি, একদম সবসময় আমরা আসলে একটা কমন কথা শুনতে পাই যে আইসিইউ পাচ্ছি না। আমাদের কাছেও অনেকে প্রশ্ন করে যে এখানে একটা আইসিইউ ম্যানেজ করে দেওয়া যাবে কিনা। এই যে এই সংকট আসলে কেন এবং কবে কাটবে বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমাদের যেই পরিমাণ আইসিইউ পেশেন্ট তৈরি হওয়ার কথা, মানে আইসিইউর পেশেন্ট যেই পরিমাণ, তাদেরকে সাপোর্ট দেওয়ার মতন ইনফ্রাস্ট্রাকচার সরকারি বেসরকারি দুটো মিলিয়েই নেই। আচ্ছা। এখানকার উল্লেখ্য যে বেসরকারি অনেকগুলো আইসিইউ হয়েছে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল, এবং আমাদের দেশের বেশিরভাগ লোকও সেইখানে অর্থনৈতিকভাবে মানে খরচ করার সামর্থ্য বেশিরভাগ লোক নেই, তারপরেও সেটা অপ্রতুল। আচ্ছা। আর সরকারিভাবে তো আপনি বুঝতে পারছেন, সরকারিভাবে আপনার একটা আইসিইউর বেড অ্যাভেল করতে গেলে আপনার দেখা যায় যে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হতে পারে। হ্যাঁ। এবং ততক্ষণে আপনি 3 দিন 4 দিনের মধ্যে হয়তো আপনার প্রয়োজন শেষ হয়ে যেতে পারে। রোগী যদি সত্যিই ক্রিটিক্যাল হয়, এতদিন রোগীটা বাঁচতেও না পারে। মানে আমাদের আসলে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারে একটা ঘাটতি আছে, এটা একটা। আর তার চেয়ে বড় ঘাটতি হচ্ছে আমাদের এই সাবজেক্টের ম্যান পাওয়ারের ঘাটতি আছে। আচ্ছা। ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ল্ড ওয়াইডে একটা নিউ সাবজেক্ট, এবং এটা খুবই টেকনোলজি ওরিয়েন্টেড, আচ্ছা। হাইটেক। হ্যাঁ, এবং এই সাবজেক্ট আমাদের দেশের ক্রিটিক্যাল কেয়ারে আমি ফার্স্ট ব্যাচে ছিলাম। আমরা যখন ভর্তি হই তখন 2008-এ শুরু হয় আর কি। আচ্ছা। এবং 4 জন আমরা প্রথম ব্যাচে ঢুকি আর কি। তো এখন এই মুহূর্তে প্রায় 100 জনের মতন আমাদের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ গত 17 বছর বের হয়েছে। আচ্ছা। কিন্তু শুধুমাত্র ঢাকা শহরেই আমাদের 500-এর উপর আইসিইউ বিশেষজ্ঞ লাগবে, শুধুমাত্র ঢাকা শহরে যদি আপনি চিন্তা করেন। আর আপনি চিটাগাং, সিলেট বা এরকম যদি আপনি শুধুমাত্র মেগা সিটি, যেগুলো বড় বড় সিটি আছে, সেগুলোকে নিলেও আপনার 1000-এর উপর লাগবে। সেই সংখ্যাটা এখন অনেক। আর এই 100 জনের বেশি যারা আছেন, 100 জন, তাদের সবাই তো দেশে থাকছেন না, তাদের অনেকে কিন্তু দেশের বাইরে চলে গেছেন। আচ্ছা। কারণ সার্ভিসটা পাচ্ছি না। কিন্তু এখন এটার জন্য আসলে গভর্নমেন্টকে একটা অবশ্যই পলিসি করতে হবে যে আমাদের যাতে ইনফ্রাস্ট্রাকচারের দিকে তো অবশ্যই মনোযোগ দিতে হবে, কিন্তু যেই জায়গাটায় মনোযোগ কম সেটা হচ্ছে ম্যান পাওয়ার, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এবং এটাকে ফাংশনাল রাখা। আচ্ছা। একটা আইসিইউ আপনি করলেন, যন্ত্রপাতি কিনলেন, আপনি একটা হসপিটাল এবং একটা 5 স্টার হোটেল মনে করেন, একটা হোটেল,
আচ্ছা। এখানে তো আপনার আসলে হসপিটালিটি সার্ভিসের জন্য আপনি যাবেন, অবশ্যই। আপনি শুধু স্ট্রাকচার নিয়ে যেতে যাবেন না। আপনি যদি চিকিৎসক যদি ফাংশনাল হয়, হ্যাঁ, নার্স যদি আপনার কেয়ারিং হয় এবং সব ফাংশন যদি চলে, তাহলে অল্প মেশিন দিয়ে অনেক চিকিৎসা করা সম্ভব। আচ্ছা। আর আপনার যদি অনেক মেশিন থাকে কিন্তু আপনার সেটা ফাংশনাল না, তাহলে তো এটার কোনো মিনিং হয়। সুতরাং সুবিধা সেটা পাচ্ছে না আসলে। আমাদের ম্যান পাওয়ার ট্রেনিং এবং ম্যান পাওয়ার ফাংশনাল রাখা, অ্যাভেলেবল রাখা, এটার ব্যাপারে হয়তো আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। আচ্ছা, সেক্ষেত্রে ইমার্জেন্সি সেবা পাওয়ার ক্ষেত্রেও কিছু অবশ্যই পরামর্শ থাকে, কিংবা আপনাদের এবং আমরা যারা আছি আসলে ইমার্জেন্সি কোথায় কি পাওয়া যায় কিংবা কি হয় সেটাও আসলে জানা সম্ভব হচ্ছে না এখন। সেক্ষেত্রে আসলে করণীয় কি? মানে আসলে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা। আচ্ছা। আপনি রুটিন চিকিৎসার জন্য আপনি অনেক সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েটও করতে পারেন। একটা হয়তো অ্যাপেন্ডিসেক্টমি, লকদার বা গলব্লাডার অপারেশন, আপনি এমন হয়তো 2 মাস 3 মাস ওয়েট করতে পারেন, যেটা ইউরোপ আমেরিকা প্রচুর হচ্ছে। কিন্তু হঠাৎ ইমার্জেন্সি হলে তখন আপনি কোথায় যাবেন, এইটা গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে করতেই হবে। এটা আসলে কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা যদি পার্শ্ববর্তী দেশের বা কাছাকাছি দেশের উদাহরণ দেই, আমরা যদি মালয়েশিয়ার উদাহরণ দেই, আমি ধরেন 2019-এ আমি ওদের দুবাই গভর্নমেন্টের একটা ইনভাইটেশনে ওখানে গিয়েছিলাম। আচ্ছা। তো ওইখানে একটা সিস্টেম ওদের দেখলাম যে দুবাই অ্যাম্বুলেন্স বলে একটা সার্ভিস ওরা চালু করেছে। আচ্ছা। সেটা হচ্ছে কি, ধরেন ওই দেশের তো ওদের তো রোড নেটওয়ার্ক তো খুব হাই স্পিডে ভেহিকেল চলে, ওদের ট্রমার পেশেন্ট আমাদের চেয়েও বেশি। তো ওরা করে কি, ওই প্রত্যেকটা পয়েন্টে আপনার কিছু অ্যাম্বুলেন্স আছে এবং ওয়েল ট্রেন্ড প্যারামেডিক্স, নট ডক্টর। আচ্ছা। ধরুন আমাদের দেশেও যদি আপনার মনে ওরা রেখেছে, এবং ওরা জানে যে কোথায় আপনার অ্যাক্সিডেন্ট হলে কোথায় ফোন করতে হবে, সব জায়গায় ভিজিবল দুবাই এলাম। এবং ওরা জানে ট্রমার গ্রেড অনুযায়ী এটা কি প্রাইমারি কেয়ার সেন্টারে নেওয়া লাগবে, ওরা পিক করে অ্যাসেস করতে পারে, অথবা টার্সিয়ারি নেওয়া লাগবে। ধরেন এমন আপনি ধরেন ময়মনসিংহের ওখানে কোনো একটা শেরপুরে কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেটা তো শেরপুর বা জামালপুর হসপিটালেই আপনার ম্যানেজ করতে হবে, এখানে চলে গেল। যেটা ময়মনসিংহ লাগবে সেটা ময়মনসিংহ, অথবা যে নিউরো সায়েন্সে আসতে হবে নিউরো সায়েন্সে আসবে। এরকম করে তাহলে আমাদের ওভারঅল সর্টিং হয়ে যাবে, ট্রায়াজ হয়ে যাবে। তো আমরা এমন তো করতে পারি যে ধরেন হয়তো 500 অ্যাম্বুলেন্স, 1000 অ্যাম্বুলেন্স আমরা করলাম, করে আমাদের বিভিন্ন ট্রমা যে প্রথম যেগুলো জায়গা ট্রমা জায়গাতে, সেখানে আমরা হয়তো 1000 প্যারামেডিক, আমাদের সরকারি হাসপাতালগুলোতেও প্যারামেডিক কিন্তু আছে, আপনার ওই সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এরকম। কিন্তু আমাদের প্যারামেডিক ট্রেনিং কিন্তু ইনস্টিটিউট এখন অনেকগুলো হয়েছে। এখান থেকে যারা 4 বছর ট্রেনিং নিয়ে প্যারামেডিক ডাক্তার বেরোয়, প্যারামেডিক যারা তাদেরকে যদি আমরা ট্রেনিং দেই, ট্রমা কেয়ারের একটা ট্রেনিং আছে, সেটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রমা দিলে হয়। কার্ডিয়াক লাইফ সাপোর্টের ট্রেনিং আছে, সেটাও 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এরকম 6 মাসের ট্রেনিং যদি ক্র্যাশ কোর্স করতে পারি, করে যদি তাদের ডিপ্লয় করি, এবং এটা হয়তো আমাদের এই প্রজেক্ট যদি একটা নেই, এটা গভর্নমেন্টের অনেক প্রকিউরমেন্টের চেয়ে এটা ইজি হবে। আমরা হাজার হাজার টাকা খরচ করছি অনেক যন্ত্রপাতি কিনতে, সেগুলো ফাংশনাল হচ্ছে না। এবং এটাকে চালাবে কারা? ধরুন আমি একটা মেশিন দিলাম, আমি 100টা অ্যাম্বুলেন্স দিলাম, হয়তো 500 জন প্যারামেডিককে করে 100টা অ্যাম্বুলেন্স দিলাম। এগুলোকে চালানোর জন্য সেই সমস্ত লোককে একটা সিইও টাইপে রাখতে হবে যারা বাইরের দেশে এই এক্সপোজার আছে। আমরা তো প্রজেক্ট করতে পারি 5 বছরের প্রজেক্ট, এই 5 বছরের মধ্যে হয়তো আমাদের ওই টপ ম্যান পাওয়ারটা ওখানকার থাকবে, যিনি এটার সময় এক্সপার্ট, তিনি এখানে এটা কাজ করে প্রজেক্টটা রান করতে দিয়ে যাওয়া লাগবে। এবং এইটা কীভাবে রানিং হবে, এটা একটা কিছু মেডিকেল অডিট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা অ্যাক্রিডিটেশন বোর্ড থাকে। যেমন ধরুন আমরা যারা বেসরকারি হাসপাতালে কাজ করি, আমি বেসরকারি হাসপাতালগুলোতে আমরা ওই বাইরের দেশের কিছু অ্যাক্রিডিটেশন বোর্ড আছে, যেমন জেসিআই বলে একটা বোর্ড আছে, জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, তারপরে এনআইবিএইচ বলে একটা পার্শ্ববর্তী দেশেরও একটা বোর্ড আছে। এইগুলো বোর্ডের একটা কিছু অ্যালগোরিদম আছে, আপনি ওই অ্যালগোরিদম ফেলবেন। ধরুন অ্যাম্বুলেন্স আপনার নষ্ট হচ্ছে, যাতে না হয় 6 মাস পরের মধ্যে, আমাদের বেশিরভাগ থানা হেলথ কমপ্লেক্সে আপনি যান, অ্যাম্বুলেন্স 2 মাসের মধ্যে নষ্ট হয়ে পড়ে আছে। তো এইটা যেন নষ্ট না হয়, তাহলে আমরা পিরিয়ডিক চেক আপ কী করবো সেটা ওইখানে উল্লেখ থাকে। আবার নষ্ট হলে কে দায়ী থাকবে সেটা উল্লেখ করা থাকে, কারণ আপনি দায়ী থাকবেন জানলে আপনি কিন্তু একদম প্রত্যেক কাজ ডিফাইন করা থাকে, এবং তাকে জবাবদিহি করতে হবে 6 মাস পর পর, 1 বছর পর পর। এটা এখন অসুস্থ মানুষ যে থাকবে, সে যদি রিক্সা পুলার হয় তারও যায়, এবং সে যদি মিলিয়নিয়ার হয়, কোটিপতির জন্য যে চিকিৎসা, আমাদের সাধারণ আমাদের যে খেটে খাওয়া মানুষ তারও একই চিকিৎসা। পার্থক্য শুধু থাকবে হচ্ছে এটা পে করতেছে কে, যার সামর্থ্য আছে সে না নিজের সঙ্গে, কিন্তু আমার ভাই যিনি কৃষক, তার জন্য তার খরচটা ভাই আমাদের সবাইকে নিতে হবে, সেটা গভর্নমেন্ট থেকেই আমাদের সবাইকে নিতে হবে। কিন্তু এই সিস্টেমটা যদি চালু থাকে, তাহলে আমার ভাই সে সরকারি জায়গায় যেও নিশ্চিন্তে, কনফ্লিক্টের জায়গাটা কোথায়? সরকারি জায়গাতে আমরা কনফিডেন্স আনতে পারি নাই,
আর বেসরকারি জায়গায় আমাদের প্রচুর খরচ। খরচ এটা তো সবার পক্ষে সম্ভব না। কনফ্লিক্ট তো এখানেই আসে। সরকারি জায়গায় যদি আমরা কনফিডেন্স থাকতো আমাদের, এটার জন্য আমরা অ্যাক্রিডিটেশনের যেতে পারি। আমরা যদি বাইরের দেশের অ্যাক্রিডিটেশন নিয়ে আমাদের বড় বড় হাসপাতাল এবং বড় বড় এই সিস্টেমগুলোকে চালু করতে পারি, ইমার্জেন্সি সিস্টেমগুলো চালু করতে পারি, পরে একসময় যখন বাংলাদেশে এগুলো চালু হবে, বাংলাদেশেই আমরা আমাদের একটা অ্যাক্রিডিটেশন বোর্ড করতে পারি। 4-5 বছর নিজেদের সক্ষমতা আসলে নিজের সক্ষমতা বাড়লে তখন আমি এখন ধরেন আমি যদি প্র্যাকটিস না করি, আমি কিভাবে সেই জিনিসটা আমি যদি না দেখি, তাহলে আমি এটা চালু করবো সম্ভব হবে না। যিনি থানা হেলথ কমপ্লেক্স চালাচ্ছেন তিনি তো জেলা হাসপাতাল চালাতে পারবেন না। যিনি জেলা হাসপাতাল চালাচ্ছেন সেই মেডিকেল কলেজ চালাতে পারবেন না। তাহলে যিনি এই প্রথম দিকে যে মেডিকেল কলেজ এখন আমরা যদি চালি, তাহলে তাদেরকে আমরা এমন জায়গা থেকে ট্রেনিং দিয়ে আসি, অথবা তাদের সাথে আমরা তো অনেক ম্যান পাওয়ার হায়ার করি, অনেক প্রজেক্ট নেই। এই জায়গাতে ম্যান পাওয়ারকে কীভাবে ডেভেলপ করা যায় সেগুলোর দিকে বোধহয় মনোযোগ দেওয়ার সময় এসেছে। যন্ত্রপাতি শুধু কিনলেই হবে না, হাউ টু রান দোজ, অ্যাম্বুলেন্স শুধু কিনলেই হবে না, প্যারামেডিককে শুধু ট্রেনিং দিলেই হবে না, তারা যেন কাজ কীভাবে করে তার একটা গাইডলাইন সিস্টেমটা ডেভেলপ করাটা খুব জরুরি। এবং এটা খুব একটা রকেট সায়েন্স না। এবং আমাদের অনেক দেশ আছে যারা আমরা চাইলেই হবে, তারা হয়তো তাদের খরচায় আমাদের করে দিয়ে যাবে, এই অনেকে দিতে চায়। হ্যাঁ, যারা বড় বড় দেশে আছে, যারা চলছে, ওদের কাছে গেলেও অনেকেই আছে করে দিতে চায়, জাস্ট আমাদের অ্যাপ্রোচ করতে হবে, শুধু সমন্বয়টা দরকার। সমন্বয়, রাইট। আমরা স্যার দেখেছি যে এরকম হৃদরোগ ইনস্টিটিউটে দেখেছি সম্প্রতি কার্ডিয়াক সিসিও সেটা চিন করে দিচ্ছে এবং সেটা ট্রেন আপও তারা করছে। তো এই বিষয়গুলো আসলে এই সমন্বয়টা কারা করবে? ট্রেনিংয়ের ব্যাপারে একটা কথা বলি আমি। আসলে ধরুন আমরা তো দেশের বাইরে, ধরুন সিঙ্গাপুর বলেন বা মালয়েশিয়া বলেন বা পার্শ্ববর্তী দেশের কথা বলেন, আমরা যখন হেড টু হেড আমাদের ফিজিশিয়ান এবং নার্সেসরা বসি, আমরা তাদের মধ্যে খুব একটা পার্থক্য পাই না। আমাদের থেকে তারা খুব বেশি যে জানে তা না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু লোক আছে তাদের চেয়ে ভালো জানে। এটা যখন আপনি বাইরে দেশে যান তখন বুঝতে পারেন যে আমাদের অনেকেই আছে যারা বড় বড় জায়গাতেও আছে। সমস্যা আসলে সিস্টেমে, আমাদের সফটওয়্যারের সমস্যা হচ্ছে যেটাতে এখন আমরা এখনো ওই হার্ডওয়্যারের মধ্যেই আছি। আমরা একটা শাহবাগে একটা বড় বিল্ডিং করলাম, দ্যাটস আ হার্ডওয়্যার, যেটা আমরা কোরিয়া থেকে নিয়ে এসেছি, চীন থেকে নিয়ে এসেছি। এখন ট্রেনিং দিয়ে তো যে অলরেডি ট্রেন, তাকে আপনি 100 বার ট্রেন করেও তো সে কি আদৌ ফাংশনাল থাকছে কিনা, এইটার জন্যই আপনি প্রথমেই যে কথাটা বললাম যে অ্যাক্রিডিটেশন বোর্ড যে আছে না, আপনি ওই যে সিস্টেম অ্যাক্রিডিটেশন বোর্ডের থাকে কীরকম, আপনার একটা ম্যান পাওয়ার একটা নার্স বা একটা ডাক্তার কতটা রোগী দেখবে, এর কমও দেখবে না, অথবা এর বেশি দেখলেও কী সিস্টেম বেশি দেখবে, কম দেখলে কেন কম হচ্ছে সেটাও একটা থাকবে। আমার নার্সের কীভাবে, কার ওয়ার্কলোড কীভাবে থাকবে, তার মোটিভেশন কীভাবে থাকবে, সেগুলোকেও থাকবে। মানে ইট শুড বি আ সিস্টেম। আপনি সিস্টেম যদি ডেভেলপ না করেন, আপনি চায়না থেকে এনে মেশিন বসান, আপনি ইউরোপ থেকে আমাদের বহু মেশিন আছে প্যাকেট করা হয়েছে, এসেছে, প্যাকেট খুলতে খুলতে তার ডেপ্রিসিয়েশন চলে গেছে, মেয়াদ চলে গেছে, এটা এখনও বিভিন্ন হসপিটালে আছে। তো ওই মেশিনগুলোকে চালানো কীভাবে লাগে, ওই মেশিন কেনার থেকে, মেশিনের দামের থেকে মেশিন চালানো কষ্ট আরও কম। এখন আমাদের সদিচ্ছা থাকতে হবে। আমি জানি অনেকেরই সদিচ্ছা আছে, যারা সদিচ্ছা আছে তারা মিলে আসলে এটাকে ফাংশনাল করতে হবে। আমাদের হেলথ কেয়ার রিফর্ম নিয়ে একটা সংস্কার কমিশনের একটা রিপোর্ট হয়েছে, কিন্তু তাদের রিপোর্টও দিয়েছিল, এবং এখানকার কিন্তু অনেকগুলোই খুব ভালো মানে খুবই চমৎকার সংস্কারের হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, অবশ্যই আছে। আমরা বসি না চ্যালেঞ্জটা কী হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন মানে এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ লাগবে। শুধু সরকারি দিয়েও কিন্তু হবে না। 70% রোগী কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোতে ট্রিট হচ্ছে। সুতরাং এই সংস্কার কমিশন বা যেগুলো হোক, আমার মনে হয় এখানে সকল শ্রেণীর মানে অংশগ্রহণটা জরুরি আর কি, এটাকে ফলপ্রসূ করার জন্য। আমি যতটুকু দেখেছি আমার কাছে খুব এটাকে খুব বাস্তববাদী মনে হয়েছে, এবং আমার মনে হয় এরকম যদি আমরা কিছুটা বাস্তবায়ন করতে পারি তাহলে অনেক দিক আগায় যাবো আমরা ইনশাল্লাহ। স্যার, আইসিইউতেই যদি আসি একটু ফ্রি, যে আপনি বলছিলেন যে অনেক ব্যয়বহুল, এবং আমাদের দেশে আমরা অনেককেই বলতে শুনি এবং দেখিও আমরা যে আইসিইউতে নিতে হবে, এটা শুনলেই আসলে খুব একদম স্বাভাবিক না। কিন্তু সেক্ষেত্রে এই যে খরচ, এই এত খরচ হওয়ার কারণটা কি? আসলে আইসিইউ তো অনেক লেবার ইন্টেন্সড, 1 নাম্বার, অনেক ম্যান পাওয়ার লাগে। 2 নম্বর হচ্ছে অনেক টেকনোলজি ওরিয়েন্টেড, হ্যাঁ, এবং হচ্ছে অনেক প্রকার মেডিকেশন লাগে। এখন দেখুন, আমি না হয় মানে সব কিছুর মধ্যে ম্যান পাওয়ারের কথা হচ্ছে বাংলাদেশের যে ডাক্তার নার্সের যে মানে পেমেন্ট, সেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট। আপনি যদি আইসিইউর একটা বিল দেখেন, ধরেন একটা আইসিইউতে বিল যদি 1 লক্ষ টাকা হয়, তার হয়তো 5,000 টাকা হবে ডক্টর নার্সের চার্জ, তারও কম হবে।
95% কস্ট হয় বাকিগুলোতে। এখন ধরুন আমরা ধরেন স্বাধীনতার এত বছর পরেও আমরা লাইফ সাপোর্ট মেশিন তো দূরের কথা, আমরা ক্যানুলাও বানাতে পারি না, অল আর ইম্পোর্টেড। এবং এগুলোর যে এলসি থেকে শুরু করে এগুলোতে ধরেন 10 টাকার জিনিস আনতে 30 টাকা খরচ হয়ে যায়। এখন আমাকে যখন ক্যানুলা, এখন হসপিটালগুলো তো আপনার এটা বিনা পয়সায় করতে পারবে না, বিশেষ করে বেসরকারিতে। আর তারপরে হচ্ছে ধরেন ওষুধপত্র কিন্তু আসলে আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেকগুলো ওষুধ বাংলাদেশের দ্যাটস গুড, তারপরেও আসলে ওষুধপত্র অনেকগুলো ওষুধ লাইফ সেভিং ড্রাগের অনেকগুলো আমরা কিন্তু বাংলাদেশে এখনও বানাতে পারিনি, যেগুলো ইম্পোর্ট করতে হয়। যেমন ধরেন ডেঙ্গুতে আমরা এক ধরনের স্যালাইন ইউজ করি, অ্যালবুমিন। একটা অ্যালবুমিনের 100 ml অ্যালবুমিনের দাম হচ্ছে 14,000 টাকা, তো 11 থেকে 14,000 টাকা এরকম আর কি। তো আপনি বুঝেন একটা স্যালাইনের দাম 14,000 টাকা, আপনি কটা মানুষ দিতে পারবে সে টাকাটা? তো এই কস্টগুলো যে ওভারঅল কিউমুলেটিভ পড়ে, যত বেশি অসুস্থ হয় তত বেশি ওষুধ কিনতে হয়। এবং এই কস্ট কিন্তু শুধু বেসরকারিতে না, সরকারিতেও যদি আপনি ঢাকা মেডিকেল কলেজেও যদি ভর্তি রাখেন আপনাকে বেশ কিছু ওষুধ কিনতে হয়, সেখানে কিন্তু কস্ট নিয়ে থাকে না। সুতরাং আসলে আপনার যন্ত্রপাতি কিনতে এবং যন্ত্রপাতি চালাতে অনেক খরচ হয়। এটা যদি আমরা লোকালি ম্যানুফ্যাকচার করতে পারি, হুইচ ইজ আমরা ফ্রিজ বানাতে পারছি, টিভি বানাতে পারছি, আমরা ড্রোন বানাতে পারছি, মোবাইল ফোন বানাতে পারছি, মেকানিক্যাল ভেন্টিলেটর অবশ্যই বানাতে পারবো আমাদের কোনো প্রোটোটাইপ দিয়ে। আমরা কোভিডের সময় আমরা কিছু কোম্পানিকে আমরা বলেছি, আমরা তো আসলে একটা মহামারী ফেস করেছি, অবশ্যই আমরা আসলে তখন অনেক কিছুতে মানে ইনভলভ ছিলাম। তখন আমরা কিছু কোম্পানিকে বলেছিলাম যে যাতে আমরা যদি গভর্নমেন্ট ল্যাপটপ, তো এই যে লাস্ট সেন্সাসে আমাদের একটা কোম্পানির কাছ থেকে আমরা গভর্নমেন্ট ল্যাপটপ নিয়েছিল, ওরকমই কিছু জিনিসপত্র দিয়ে খুব একটা প্রোটোটাইপ বাংলাদেশে করা সম্ভব, তাই খরচ কমে আসবে। আর ধরুন আপনার যে টিউবস আর লাইন্স যেগুলো আমরা ম্যাক্সিমাম থাকে সেগুলোর আমরা প্ল্যান্ট বাংলাদেশে করতে পারি। গভর্নমেন্ট এসেনশিয়াল ড্রাগ কোম্পানি যেভাবে করছে না, সেটা তো বানাতেই পারে, তো আমরা সবাই সেখান থেকেই কিনবো। খরচ ওইখানে ড্রাস্টিক্যালি, ওই 95% যেটা বললাম না, ড্রাস্টিক্যালি সেটা 70% কমে আসবে খরচ। ওষুধপত্র আপনার আমরা কেন বাইরে যাব? এগুলো এসেনশিয়াল ড্রাগ কোম্পানির মতন কোম্পানিগুলো তো আরও অনেক ওষুধ বানাতে পারে, সেগুলো তো আমরা করতে পারি। মানে আমি এটা বলছি, এমন হতে পারে দেখা যাবে তখন 95,000-এর জায়গায় ওইখানে 30,000 টাকা খরচ হবে, তাহলে সেটা খরচ কমে আসবে। এবং এটা কিন্তু শুধু প্রাইভেটে না, সরকারি তো খরচ কমে আসবে। আইসিইউ নিয়ে বিভিন্ন সময় আমরা আসলে অভিযোগ পাই, কিংবা স্বজনরা যারা আছেন তারা আসলে অভিযোগ করেন যে তাদের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, কিংবা কেউ যদি আইসিইউতে মারা যায় সেক্ষেত্রে বলা হচ্ছে ভুল চিকিৎসা। আসলে এই অভিযোগটা আসলে কখন আসে, কিসের ভিত্তিতে আসে? আসলে কনফ্লিক্ট পয়েন্টটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। জি, মানে রোগীর লোকরা তো একটা আশা নিয়েই হাসপাতালে ভর্তি হয়, তাই না? চিকিৎসার জন্যই ভর্তি হয়, ডাক্তাররাও কিন্তু আশা নিয়েই কাজ করতে থাকে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আমি আসলে আমাদের রিজনাল হসপিটালগুলোর কথা বলি। ধরেন সিঙ্গাপুরের কথা যদি বলি, সিঙ্গাপুরের লোকজনের ইনকাম তো আমাদের চেয়ে জেনারেলি বেশি, যদি ওদের ট্রিটমেন্ট কষ্ট বেশি। ওইখানকার গভর্নমেন্ট হাসপাতালে আমি কিছুদিন প্লেস ছিলাম একটা জায়গাতে, তো ওইখানে ওদের 100 টাকা চিকিৎসা হলে 90 টাকা, মানে 90% খরচ গভর্নমেন্ট বিয়ার করে, 10% রোগীর লোককে বিয়ার করতে হয়। তারপরেও 7-8 দিন পরে রোগীর লোকরা আপনার অসহিষ্ণু হয়ে যায়, কারণ ওই 10% টাকাটাই তাদের দিতে কষ্ট হয়। তাহলে তো আমাদের এখানে যে অসহিষ্ণু হবে এটি তো স্বাভাবিক, কারণ আপনার 100% টাকা আপনাকে দিতে হচ্ছে, এবং আমাদের টাকার আমাদের ইনকামের সাথে সিঙ্গাপুরের ইনকামের তুলনায় আপনি করতে পারবেন না। তাহলে এটা তো অলরেডি এই সিস্টেমটাদের মধ্যেই তো আমার এই মানে সিস্টেমটাই তো গলদ একটা, যে আমি আমার জনগণের অর্থ নাই, কত এই অর্থের ব্যয় পুরোটাই আপনাকে দিতে হচ্ছে। এইখানে আমাদের কাজ করতে হবে, কনফ্লিক্টটা এইখানে। চিকিৎসার অভিযোগটা আসে যখন ধরেন আপনার এমন যদি হতো আমাদের চিকিৎসা দিচ্ছি, আমরা তো সবাই ব্রিফিংও আমরা করি, কিন্তু যদি খরচটা যদি আমাদের যখন দেখা যায় যে অনেক খরচও করলো, যত সিক তত খরচ বেশি হয়, অনেক খরচ হলো কিন্তু রোগীটাকে আলটিমেটলি ভালো করে বাসায় নিতে পারলো না, তখন তো আমি থাকলেও বিং আ ডক্টর আমারও তো মন খারাপ হবে। সেই জায়গায় আমার যদি এই নলেজটা না থাকে, আমিও তো অভিযোগ করতেই পারি আমার বাবাকে ভুল চিকিৎসা হলো কিনা। যখন আমি 10 লাখ টাকা বিল হয়েছে কিন্তু আমি বাবাকে নিতে পারলাম না, তাহলে তো আমি এটা চিন্তাই করতেই পারি, ইটস খুবই স্বাভাবিক। এবং যেটা হয় যে আইসিইউতে অভিযোগ যেটা আসে যে গোপন বিল এবং বিল বাড়ানোর একটা না, এটাই বলছি। প্রথম কথা হচ্ছে এটা, তাহলে প্রথম কথা হচ্ছে খরচটা যেন জনগণকে দিতে না হয়, বা কীভাবে করা যায়, এটা হেলথ পলিসির ব্যাপার, সেটা আপনার কী জানি বলে একটা ওই ইন্স্যুরেন্স কোম্পানি
অথবা আপনার গভর্নমেন্টের আরো Health আরো যদি insurance আমরা insurance যেটা অথবা যে এইসব জিনিসপত্রের কস্ট কীভাবে কমানো যায় সেগুলো নিয়ে আমি প্রণোদনা দেওয়া যায় কিনা সেগুলো নিয়ে একটা করতেই পারি একটা। আর দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে কি যে ওই যে আমি একটা কথা বললাম অ্যাক্রিডিটেশন বোর্ড, আমরা তো জনগণ জানে না কোন আইসিউটা ভালো কোন আইসিউটা খারাপ। না, বেশিরভাগ লোক, আমি আপনাকে বলছি যে ধরেন আমরা তো ব্যাক অফিসে কাজ করি প্রায় সময়, আমার লোকরা আমার কি মানে ক্রেডেনশিয়াল আছে, আমি আমি আমার সেন্টারে আমরা 6 জন আইসিইউ বিশেষজ্ঞ ফুল টাইম ওখানে থেকে মনে করেন একটা পেশেন্টকে আমরা বেশ কয়েকজন দেখে সকালবেলা আমরা ডিসকাস করি যেভাবে এটা আপনি এভাবে করছেন নাকি যে কোনো একজন ডাক্তার এসে যিনি হয়তো আইসিইউর ক্রেডেনশিয়াল নাই তিনি রাউন্ড দিয়ে চলে যাচ্ছেন যেটাতে কোনো মতে ছোঁয়া দিয়ে যাচ্ছেন। তো এইটা পার্থক্যটা জনগণ বুঝবে না, না, বোঝার জন্য কিছু লোককে সরকার সিলেক্ট করে দেবেন। আচ্ছা, ওই একই অ্যাক্রিডিটেশন, আমি একই কথা ঘুরে ফিরে আসতেছি, আপনার মান নিয়ন্ত্রণ আছে কি না দেখার জন্য মান নিয়ন্ত্রণ বুঝেন এমন লোককে একটু দায়িত্ব দিতে হবে। সেক্ষেত্রে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষেরও দায়িত্ব নিতে হবে। অফকোর্স মানে চিকিৎসা, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তো অবশ্যই দায়িত্ব নিতে হবে, কিন্তু এটাকে আপনি তো আপনার হাসপাতাল ভালো বলবেনই, অবশ্যই। এখন সেটা মনে করেন ধরেন না আপনি একেবারেই ধরেন একদম 0 ডিগ্রি সে বলবে ভালো, টপটা ভালো, কিন্তু আসলে ভালো কিনা এটার জন্য তৃতীয় পক্ষ লাগবে, তারা হয়তো গ্রেডিং করতে হবে, এটা হয়তো 5 স্টার মানে 5 স্টার মানে 5 তারকা ওই কি বলে না আপনার 5 আউট অফ 5 বা 10 আউট অফ 10, 10 আউট 8 আউট অফ 10 হয়তো নাম্বারিং থাকবে যে এটার কীরকম কষ্ট, সেখানে একটা ইস্যু থাকবে, এগুলো গভর্নমেন্ট, তাহলে হয়তো আমরা জানতে পারবো এই হাসপাতালটা এরকম ইয়ে। আর অভিযোগগুলোর জন্য আমি তো প্রায় সময় যে অভিযোগ থাকে, অভিযোগকে আসলে আমি বেশিরভাগ অভিযোগকে আমি আমলে আনতে চাই। হয়েছে কি আসলে ধরেন আপনি যদি জানেন যে আপনার পক্ষে কথা বলার কেউ আছে, তৃতীয় পক্ষ ডাক্তারের পক্ষেও এবং রোগীর পক্ষেও, হ্যাঁ আমরা চাই ন্যায় বিচার হোক, রোগীর লোকরাও মানে ভালো চিকিৎসা পাক এবং অভিযোগের সঠিক তদন্ত হোক, কিন্তু সঠিক তদন্ত হতে হবে। এখন আমি যদি ঢালাওভাবে সবসময় বলি যে রোগী মারা যায়, আমার আইসিইউতে তো রোগী মারা যাওয়ার আগে 30% অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড এখন আইসিইউতে হচ্ছে। আপনি নিউরো আইসিইউ বানিয়েছেন, কার্ডিয়াক আইসিইউ বানিয়েছেন, কিন্তু রেনাল আইসিইউ বানিয়েছেন, তারপরেও আপনার 30% অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড আইসিইউতে হচ্ছে। এখন আপনি তো খারাপ পেশেন্টকেই পাঠাচ্ছেন। এখন আমাকে যদি রোগী মারা গেলে যদি আপনি আমাদের ডাক্তারদের উপর দোষ চাপান, তাহলে তো আমরা খারাপ রোগী নিতে চাবো না, আমরা ডিফেন্সিভ চলে যাব। সারা ওয়ার্ল্ডে যাতে ক্রিটিক্যাল কেয়ারে ডাক্তারদের যেন মানসিকভাবে তাদের চাপ না দেওয়াটাও একটা কাজ। আচ্ছা, কারণ আপনি যদি ইমার্জেন্সি হ্যান্ডেল যারা করে তাদেরকে যদি মানসিকভাবে চাপ দেন তাহলে ওভারঅল পারফরমেন্স অফ দ্য হেলথ কেয়ার ডাউন হয়। আচ্ছা, কারণ আপনি রুটিনলি যার কাছে যাবেন, আপনি খুব ফুরফুরে মেজাজে স্যুট টাই পরে যেতে পারবেন। আমার কাছে লুঙ্গি পরে আসে মিলেনিয়ার পেশেন্ট, গেঞ্জি পরে লুঙ্গি পরে আসে, তার বাবা হঠাৎ করে পড়ে গেছে, আমি তার জন্য জান দিয়ে করব। এখন আমি যখন জান দিয়ে করব, করার পরে তো পজিটিভ আউটকাম হতে পারে, নেগেটিভ আউটকাম হতে পারে। পজিটিভের জন্য ভালো না বলেন তো নেগেটিভের জন্য যদি আমাকে দোষ দিতেই পারে কেউ একজন, কিন্তু দোষী কি দোষী না এইটা বলতে হবে একজন জ্ঞানী ব্যক্তিকে, যিনি ব্যাপারটা বুঝেন। তদন্তের মধ্যে হঠাৎ করে তদন্ত না ছাড়া যদি আপনার একটা অভিযোগ আসে, তবে ইদানিং সাংবাদিকদেরকেও দেখেছি আমি বিভিন্ন নিউজ মিডিয়াতে, এখন আগের চেয়ে কমেছে, হঠাৎ করে নেগেটিভ নিউজটা যদি আমরা প্রচার করে ফেলি, ধরুন একটা কার কথা বলছে, অভিযোগ উঠেছে বললে তখন যে এরকমভাবে একটা কথাবার্তা, এটা মনে হয় আগের চেয়ে চেঞ্জ হয়েছে, তারপরে মনে হয় আমরা একটু সবাইকে আসলে দায়িত্ব দিতে হবে। আমার কথা হচ্ছে যে কেউ দোষী হলে তাকে শাস্তি দেন, কিন্তু শুধু দোষ প্রমাণিত হওয়ার আগে যাতে দোষী বানানো আসলে আমরা সবাই, কারণ এটা আমাদের হেলথ কেয়ারের স্বার্থে, সবার দায়িত্ব আছে। আমরা স্যার একদমই সময় আমাদের কম এবং শেষ হয়ে গেছে, আমরা ছোট করে যদি জানতে চাই যে এই যে আইসিইউ সেবা, এই সেবাটা একদম প্রান্তিকের মানুষ থেকে শুরু করে উপর লেভেল আসলে সবার ক্ষেত্রে সহজলভ্য করতে আসলে করণীয় কি আছে? মানে সবাইকে সহজলভ্য করার জন্য দুটো জিনিস লাগবে, মেশিন অ্যান্ড ম্যান পাওয়ার। এই দুটাকে অ্যাভেলেবেল করতে হবে জেলা উপজেলা লেভেলে, এবং সেটা ব্যাপক প্রচারণা করতে হবে যে সরকার থেকে এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আপনি যদি একটা ভালো আইসিইউ দেন কোনো জায়গায়, আপনি যদি প্রচার না করেন তাহলে এটা হবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে বিভাগীয় টারশিয়ারি লেভেল, জেলায় সেকেন্ডারি এবং প্রাইমারির জন্য উপজেলাতেও 2-3টা আমরা কার্ডিয়াক মনিটরিং দিতে পারি, এটা সব জায়গায়। এবং ব্যাপক ভিত্তিক আপনার পোস্ট ক্রিয়েট করতে হবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সরকারি পোস্ট ক্রিয়েট করতে হবে, যেটা এখনও নাই, এখনও অপ্রতুল, এবং যারা এখন পাশ করে গেছে তাদেরকেও সরকারি পলিসি লেভেলে কাজ করানো উচিত যে কীভাবে প্রান্তিক লেভেলে এটাকে
নেওয়া যায়। তাহলেই হতে অসংখ্য পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বুদ্ধিবাড়িতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, কথা হয়েছে আইসিইউ নিয়ে, কথা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন নিয়ে, আইসিইউ নিয়ে নানা প্রশ্নের উত্তর আজকের অতিথি আমাদের দিয়েছেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে এবং অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।